হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আ ফেনমেনাল ইংলিশ উইথ সুমন। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। অ্যান্ড সবাইকে খুব শুভেচ্ছা, যারা যারা মাধ্যমিকে পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করবো তোমরা আগামী দিনে আরও অনেক জীবনে উন্নতি করবে, পড়াশোনা নিয়ে আরও সুন্দর করে এগিয়ে যাবে। তো সব কিছুর মধ্যে যেটা ভালো খবর এবং যেটা খুব নতুন খবর সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর মানে WBCHSCর 11 এবং 12-এর ফরম্যাটে কিছু চেঞ্জ হয়েছে পড়াশোনার, বিশেষ করে ইংলিশের কথা যদি বলি তো ইংলিশের কিছু সিলেবাসে চেঞ্জেস রয়েছে। এখন জানো 11-12 সেমিস্টার ওয়াইজ হবে, যদিও যারা এই বছর 12 দেবে, মানে যারা 2025-এ ক্লাস 12-এ পড়বে তাদের নিয়ে সেরকম চিন্তা নেই, উচ্চ মাধ্যমিক যারা 12-এ দিচ্ছ, কিন্তু যারা 11-12 মানে 2024 থেকে 26-এর মধ্যে দিচ্ছ তাদের জন্য কিছু চেঞ্জেস রয়েছে। তো সেই চেঞ্জেসগুলো নিয়ে একটু কথা বলে নিই, অ্যান্ড তারপরে আজকে একটা সুন্দর স্টোরি আমরা পড়বো। খুব মজাদার, খুব ইন্টারেস্টিং। তো তার আগে চলে যাই একটু সিলেবাসে, যেটা আমাদের অলরেডি পর্ষদ থেকে খবর দিয়ে দিয়েছে যে যা যা চেঞ্জেস থাকছে। তো আমাদের যে চেঞ্জেসগুলো থাকছে, তো ইংলিশ বি নিয়ে আমি কথা বলছি। ইংলিশ বি বলতে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মানে প্রথম ভাষা বাংলা, সেকেন্ড ভাষা ইংলিশ ক্লাস 11-এ, তাদের কথা বলছি। ইংলিশ এ নিয়েও আমি কথা বলবো, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা পরে কোনো দিন। তো আজকে আগে ইংলিশ বি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ সেটা নিয়ে বলে নিই। তো সেক্ষেত্রে সিলেবাসে যে চেঞ্জেসগুলো রেখেছে কিছু অবজেক্টিভ মাথায় রেখে, সেটা হচ্ছে আমাদের লিসনিং স্কিল, শোনার স্কিল বাড়ানোর জন্য, বলার স্কিল যাতে বাড়ে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। তো এগুলো খুব ভালো কিছু ইনিশিয়েটিভ যেটা পর্ষদের তরফ থেকে নেওয়া হচ্ছে। কেন অনেক সময় দেখা যায় কি, বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা হয়তো লিখতে পারছে, ভালো স্কোরও করছে ইংলিশে, কিন্তু বলতে পারছে না। জীবনে পরবর্তীকালে যখন চাকরি বাকরির ক্ষেত্রে যেতে হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু তাদের সড়গড়তা বলা নিয়ে কিছুটা প্রবলেম থেকে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে খুব সুন্দর করে হাইলাইট করে সিলেবাসটা বানানোর চেষ্টা করা হচ্ছে। বড় কোয়েশ্চেনের থেকে ছোট কোয়েশ্চেনে বেশি জোর দেওয়া হচ্ছে, এবং যেগুলো কথা বলার জন্য যেটুকুনি গ্রামার দরকার, যেটুকুনি আমাদের বোঝার স্কিল দরকার, সেই জিনিসগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। রাইটিং স্কিলও কিছু রয়েছে, লেখা, গ্রামারের ওপরেও জোর দেওয়া হয়েছে। তো এরপরে আমরা যে মেন জিনিসটায় যদি চলে যাই, যে আমাদের সিলেবাসের ফর্মটা কী হচ্ছে, আমাদের কোর্স স্ট্রাকচারটা 4টে সেমিস্টারে ভাগ হয়ে গেছে। 11-12-এর টোটাল 11-12-এ 4টে সেমিস্টার, 2টো 11-এ, 2টো 12-এ। তো প্রত্যেকটা সেমিস্টারে, বিশেষ করে যেটা 11-এর যে 2টো সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, তাটা কী হচ্ছে 40 মার্কস করে হচ্ছে। তো স্ক্রিনে দেখবে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের একটা ডিভিশন দিয়ে দিয়েছে। ডিভিশনে কি বলছে যে প্রোজ থাকবে, প্রোজ মানে গল্প। তো এই যে প্রোজটা আমাদের থাকছে 10 মার্কসের, রাইট? 10 মার্কসের আমাদের প্রোজ। তারপরে থাকছে ভার্স মানে কবিতা, কবিতাও থাকছে 10 মার্কসের, মানে টোটাল কোয়েশ্চেন আনসার 10 মার্কসের, বড় ছোটো টুকটাক মিলিয়ে, সরি। এরপর থাকছে আমাদের র্যাপিড রিডার। র্যাপিড রিডার বলতে এটা আমাদের লাস্ট ইয়ারও ছিল এই র্যাপিড রিডার। সেটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের লেখা বেশ কিছু নাটকগুলো গদ্য ফর্মে যেগুলো দেওয়া থাকে, সেখানে 3খানা এরকম র্যাপিড রিডার থাকবে, সেগুলো থেকেও পড়তে হবে, 10 মার্কস করে থাকবে টোটাল। তার মানে প্রোজ মানে কবিতা, গল্প এবং র্যাপিড রিডার, 3টে মিলিয়ে 30 মার্কস। এই হচ্ছে আমাদের লিটারেচার পার্টের সিলেবাস। আমাদের সাহিত্য যেটুকুনি রয়েছে সেটা 30 মার্কসের থাকছে, ফার্স্ট সেমিস্টারের কথা বলছি। আর 4 নম্বর এবং 5 নম্বরে আমাদের টেক্সচুয়াল গ্রামার থাকছে, মানে আগেও এটা থাকতো, টেক্সট থেকে গ্রামার, এবং রিডিং কম্প্রিহেনশন, এটাও 5 নম্বরের, মানে পড়ে বোধ পরীক্ষণের মতো, যেটা আমরা আনসিন প্যাসেজ করতাম ছোটোবেলা থেকেই করে আসছি। তো সেই জিনিসগুলো থাকছে। তো এই হচ্ছে সেমিস্টার 1-এর খবর। সেমিস্টার 2-এরও এরকমই কিছু খবর আছে। হ্যাঁ, সিলেবাসটা আলাদা, সেমিস্টার 1-এর সিলেবাস, সেমিস্টার 2-এর সিলেবাস আলাদা। তো সেমিস্টার 1-এর সিলেবাসটা নিয়ে আমি আগে ডিসকাস করে নিই। সেটা নিয়েই আমরা আগে এগোবো, কেন সেমিস্টার 2 এখনও দেরি আছে, এত তাড়াতাড়ি তো হচ্ছে না। তো সেমিস্টার 1-এর কথা আগে বলা যাক। তো সেমিস্টার 1-এ আমাদের যে টপিকগুলো থাকছে স্পেশালি ফর আমাদের গল্প, সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ফার্স্ট গল্প হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডে বলে, যেটা কিনা আমাদের আর.কে. নারায়ণের লেখা, খুবই নাম করা লেখক। তারপরে রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। তো এটা সিস্টার নিবেদিতার একটা নিজের গল্প, যেটা লেখা, তার থেকে একটা জিনিস নেওয়া, স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ। তারপর হচ্ছে অমরনাথ, সেটাও এই সিস্টার নিবেদিতারই রচনা থেকে নেওয়া। তো এই 3টে আমাদের কিন্তু গদ্য বা গল্প থেকে যাচ্ছে, অ্যান্ড এখানে সবকটা 3টে মিলিয়ে কিন্তু 10 মার্কস আমাদের পরীক্ষায় আসবে। 4-3-3-এ, মানে বিশেষ বড় কোয়েশ্চেন কিছু নেই,
ছোটো কোশ্চেনের উপরই কিন্তু ভরসা। এরপরে চলে আসি আমাদের কবিতার ক্ষেত্রে। ভার্স বা কবিতার ক্ষেত্রে একটা কবিতা লাস্ট ইয়ারও মানে অবধি ছিল, যেটা আমাদের পুরোনো সিলেবাসেও ছিল, বলা যায় কম্পোজড অন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা কিন্তু থাকছে, এটা আগেও ছিল, এবারও থাকছে। বেঙ্গল সেলার সরোজিনী নাইডু, এটা একটা নতুন ইনক্লুশন। তবে হ্যাঁ, এখানের মধ্যে অনেকগুলো জিনিস যেগুলো আইসিএসসি বা সিবিএসই বোর্ডে কিন্তু কবিতাগুলো খুব চলছিল, এখন তোমাদের বোর্ডে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু এগুলো ইনক্লুশন হচ্ছে। একদিকে ভালো, ভালো খারাপ মিশেই জীবন চলে, তো কিছু চেঞ্জেস এসছে, ভালো চেঞ্জেসই এসছে বলা যায়। তো বেঙ্গল সেলার সরোজিনী নাইডু আছে। তারপরে দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ বি ইটসের লেখা সেকেন্ড কামিং। তারপরে দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে মানে গল্প এবং কবিতা দুটো ক্ষেত্রেই প্রথম যে গল্পগুলো রয়েছে বা প্রথম যে কবিতাটা রয়েছে তাতে কিন্তু মার্কস বেশি আছে। আমরা যদি ঠিক করে দেখি, অ্যাস্ট্রোলজার যেতে 4 নম্বর রয়েছে, সেরকমই আমাদের রাইট। তো অ্যাস্ট্রোলজার্স ডেতে আমাদের 4 নম্বর রয়েছে, স্বামী মাদার ওতে 3-3 করে রয়েছে, অমরনাথেও তাই। আবার কবিতার ক্ষেত্রে প্রথম কবিতাটা 4 নম্বর, পরেরগুলোতে 3-3। তো যাই হোক, এটা নিয়েই চলছে এখন। তো এরপরে আমাদের যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে র্যাপিড রিডারে ম্যাকবেথ, যেটা লাস্ট ইয়ারও ছিল, সেগুলোর থেকেই গেছে। ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 3টে। ম্যাকবেথে সবচেয়ে বেশি নাম্বার, 4 নম্বর। ওথেলোও 3 নম্বর, অ্যাজ ইউ লাইক ইট 3 নম্বর। তো টোটাল 5টা র্যাপিড রিডার আগে থাকতো, এখন 3টে করে দেওয়া হয়েছে। 3টের মধ্যে 10 করে টোটাল ভাগাভাগিটা হয়েছে। তো এই হচ্ছে আমাদের লিটারেচারের সিলেবাস। এরপরে যদি আমরা যাই, কিছুটা আমরা পেয়ে যাবো টেক্সচুয়াল গ্রামার। তো টেক্সচুয়াল গ্রামারের মধ্যে সেই টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, জেরান, ট্রান্সফরমেশন সেন্টেন্স, যা যা থাকে ছোটোবেলা থেকে তোমরা ক্লাস 9-10 লেভেল থেকে যেগুলো করে আসছো সেগুলোই আছে। কিছু টেক্সট থেকে দেওয়া হবে, এটাই যা পার্থক্য, যে গল্প কবিতা যেগুলো পড়ছো সেখান থেকে দেওয়া হবে। তো এটা লাস্টবারও তাই নিয়ম ছিল, লাস্টবার অবধি। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এছাড়া আমাদের আরেকটা পার্ট থাকছে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন। 5 নম্বরে একটা আনসিন প্যাসেজ, যেগুলো ছাত্রছাত্রীরা এমনিতে বেশ পছন্দই করে, সেই জিনিস থেকে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস এতটা। সেমিস্টার 2-এর কথা এক্ষুনি যাচ্ছি না, কেন যেটা আমাদের ফার্স্ট কাজ সেইটা নিয়েই এগোনো ভালো। কি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর যে নতুন একটা গল্প পেয়ে গেছি আমরা সিলেবাস চেঞ্জের পর, সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই গল্পটা আজকে আমরা সুন্দর করে পড়ে নেব। এর সার সংক্ষেপ থেকে শুরু করে যা যা ইম্পর্টেন্ট অর্থ রয়েছে, মিনিং রয়েছে, সব জেনে নেব, যাতে আমাদের কোয়েশ্চেন যে কোনো প্যাটার্ন থেকে এলেই, যে কোনো শর্ট কোয়েশ্চেন, যে কোনো ধরনের কোয়েশ্চেন আমরা ভালো করে করতে পারি। তাই অ্যাস্ট্রোলজার্স ডে। তো দেখো, সবার আগেই বলা আছে বিফোর ইউ রিড, তো গল্পটা পড়ার আগে গল্পটা সম্বন্ধে একটু জানতে হবে, লেখকের সম্বন্ধে একটু জানতে হবে। তো বিফোর ইউ রিড কি আমরা করে নেব, একটু দেখে নেব। অ্যাস্ট্রোলজার কথার মানে কি? অ্যাস্ট্রোলজার হচ্ছে যারা জ্যোতিষী, হাত দেখে। অনেকে আবার জ্যোতির্বিদের সাথে গুলিয়ে ফেলো না, অ্যাস্ট্রোনমার বলে তাদের। সো তারা একটু আলাদা লোক, বুঝতেই পারছো, তারা তো একদমই ফিজিক্স পড়া লোক, অন্য জিনিস। অ্যাস্ট্রোলজার যারা যারা হাত দেখে, জ্যোতিষ, এবং তাদের প্রতিও যথেষ্ট সম্মান রেখেই গল্পটা আমরা পড়বো আজকে। অনেকে বলে অ্যাস্ট্রোলজারের কোনো ভিত্তি নেই, বোকা বোকা জিনিস, নিজের মতো বানিয়ে বলে। অনেকে বলে না, এটাও একটা সায়েন্স। তো অনেক মতবিরোধ রয়েছে, যাই হোক, কেউ মানে কেউ মানে না, নিজেদের ব্যাপার। তো এই অ্যাস্ট্রোলজার্স ডে, তো এই গল্পটার অনেকটা একটা বাগধারার সাথে মেলে, একটা প্রবাদ প্রবচনের সাথে মেলে। ইংলিশে একটা কথা আছে, এভরি ডগ হ্যাজ ইটস ডে। এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে কি, প্রত্যেক কুকুরেরই না এক দিন আসে, মানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবেরই কোনো না কোনো দিন আসে যেদিনকে সে সেরা হয়ে যায়, যেদিনকে সে সুপারহিট হয়ে যায়। তো এই অ্যাস্ট্রোলজারেরও এখানে এরকম একটা দিন আসছে সেদিনকে সে সুপারহিট। সে ভুল বলুক, ঠিক বলুক, যাই বলুক, সে সেদিনকার হিরো। তো গল্পটা লিখেছে কি, আর.কে. নারায়ণ, খুব চেনা জানা। তোমরা কিছুদিন আগেই পড়ে এসছো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে, তাদের গল্প পড়ে। কী গল্প? সেই স্বামীর গল্প, ফাদার্স হেল্প, তাই না? তো আর.কে. নারায়ণের মালগুড়ি ডেজ থেকে নেওয়া ছিল ওই গল্পটা। তো খুবই নাম করা একজন লেখক, তাকে ইন্ট্রোডাকশান দেওয়ার কিছু নেই নতুন করে, খুব বড় মাপের লেখক তিনি। তো এই যে গল্পটা, এটাও তার এরকমই কিছু পল্লী নগরের যে গল্পগুলো তিনি লিখেছেন সেখান থেকেই নেওয়া। সো আমরা এই গল্পটা একটু ডাইরেক্টলি চলে যাই এবার, আস্তে আস্তে। অনেক ইন্ট্রোডাকশান হলো। তো আমাদের মেন জিনিস কি, এই যে অ্যাস্ট্রোলজার, সে আমাদের কি করে, হাত দেখে। তো অনেক অ্যাস্ট্রোলজারই আছে যারা হাতটা দেখে। এবার কিছু মানুষ আছে তাদের মধ্যে যারা সত্যি হয়তো জ্ঞানী পণ্ডিত, কিছু জানেন, কিন্তু কিছু লোক তো এরকমও থাকতে পারে যারা বানিয়ে গুছিয়ে যা ইচ্ছা বলে দেয়, তাতেই তাদের ইনকাম হয়, তাতেই হয়তো নাম যশ খ্যাতিও হয়ে গেল। তো এটা হতেই পারে। সবাই যে ভালো হবেই কোনো একটা প্রফেশনে এরকম কোনো কথা নেই, কিন্তু তার মানে এটাও নয় যে সবাই খারাপ।
তো যাই হোক, এই যে অ্যাস্ট্রোলজার, তার যে কাহিনী কীরকম, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। তো কোনো একদিন এরকমই আমাদের যে অ্যাস্ট্রোলজার সে কী করলো, সে এসে তার ব্যাগ ট্যাগ গুছিয়ে ব্যাগের থেকে যা জিনিসপত্র আছে বের করে বসে পড়লো। কী কী ইকুইপমেন্টস থাকতে পারে একটা ইয়ের কাছে, জ্যোতিষীর কাছে? তাতে ছিল ডাজন অফ কড়ি। কড়ি মানে কি, বাংলায় যেটাকে আমরা কড়ি বলি, সাদা সাদা রঙের দেখতে হয়। আগেকার দিনে যখন টাকা ছিল না তখন কড়িটাই বিনিময় প্রথায় ইউজ করা হতো। বিভিন্ন বিয়ের উৎসবে দেখেও থাকতে পারো, কড়ি খেলা বলে, বিভিন্ন পুজোতেও লাগে কড়ি। আর কি থাকে, আ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, নোটবুক, বান্ডেল অফ পালমেরা রিটিং। তো কী বলছে, অনেক কিছু জিনিস নিয়ে বসেছে লোকটা, কতগুলো কড়ি, কতগুলো শামুকের খোল, কতগুলো চার্ট করা, তোমরা দেখে থাকতে পারো, হরোস্কোপ যদি কখনো দেখে থাকো, জ্যোতিষীরা বানায় কীরকম ছক কাটা কাটা থাকে। অনেকগুলো নোটবুক, আর কতগুলো বান্ডেল অফ রাইটিং, যেটা হাতে লেখা কিছু জিনিসপত্র, নোটস, সেটা হয়তো হাত দেখার কাজে লাগে। আর তারকে দেখতে কেমন, দেখো জ্যোতিষী বা এই ধরনের জিনিসে, সাধু বাবা এই ধরনের লোকেদের লুকটা কিন্তু খুব ম্যাটার, তাই না? একটা মানুষকে দেখে যদি তোমার ভক্তি হয় যে না বাবা এই লোকটা তো অনেক কিছু জানে, তাহলে লোকে কিন্তু সহজেই তার কাছে যেতে চায়। তো এই লোকটাকে দেখতে কেমন, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ সেক্রেড অ্যাশ and vermilion, and his eyes sparkled with sharp, abnormal gleam, which was really an outcome of continual searching look for customers. তো কপালটা একদম সুন্দর করে সাজানো, ছাই মাটি এরকম কিছু দেওয়া, আর কী দেওয়া আছে, ভার্মিলিয়ন দেওয়া আছে। তো এই ভার্মিলিয়ন জিনিসটা কি, ভার্মিলিয়ন জিনিসটা হচ্ছে এক ধরনের অরেঞ্জ কালার, এক ধরনের স্যাফরন অরেঞ্জ কালারের জিনিস, সেটা মাখা, অনেকে মাখে রাখে আর কি কপালে, সেই সব দেওয়া আছে। তো যাই হোক, সুন্দর দেখতে দেখতে লাগছে আর কি। আর তাকে কপালে দেখেই এমন কিছু জিনিস সে মানে লিখে রেখেছে ওই অ্যাশ দিয়ে, কালার দিয়ে, যেগুলো দেখে মনে হচ্ছে যে লোকটা বোধহয় খুব মানে জ্ঞানী। দেখবে এরকম কিছু সাধু সন্ন্যাসীরা থাকে, কপালে সেই শিব ঠাকুরের কিছু মন্ত্র, মহাকাল, এরকম কিছু লিখে টিকে লাগে। তো এরকমই এক ধরনের, এটা একটা কাস্টম, তাই না? নিজেকে সাজিয়ে গুছিয়ে না বসলে লোকে আসবে কেন? তো আর সবসময় চোখের মধ্যে একটা খিদে, কাস্টমার খোঁজার খিদে, কাস্টমার খুঁজছে সে সবসময়। কেন, সে একজন হাত দেখায়, জ্যোতিষী মানুষ, তো সে যদি কাস্টমার না পায় তা চলবে কী করে? But which his simple client took to be prophetic light and felt comforted. The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between painted forehead and the dark whiskers which streamed down his cheeks. তো দেখো, তার চোখের চাহনিটা অ্যাকচুয়ালি কিন্তু কাস্টমার খোঁজার, কিন্তু এই চোখের চাহনি, যে চোখটা সবসময় চারিদিকে ঘুরছে, একবার এদিক দেখছে, একবার ওদিক দেখছে, চারিদিকে যেন সেটা কিছু না কিছু খুঁজছে, এই জিনিসটা দেখে অনেকে খুব প্রভাবিত হয়। তারা ভাবে যে এই লোকটা বোধহয় কোনো দিব্য দৃষ্টির বা দিব্য জ্ঞানওয়ালা লোক, তার মধ্যে বোধহয় এমন কোনো শক্তি টক্তি আছে, সে বোধহয় আমাদের মানে জীবনে সব সত্যি কথা বলে দিতে পারে, এবং যেটা হয়তো ভবিষ্যতে ঘটতে চলেছে তাও বলে দিতে পারে। তো এই চোখের এই ব্যাপারটাকেই তারা তার শক্তি হিসেবে ধরে নেয়। আর আরও কেন এটা সুন্দর দেখতে লাগে, চোখটা কেন আরও বেশি লোককে আকর্ষণ করে, তার কারণ হচ্ছে কপালটা সুন্দর করে সাজানো, আগেই বলেছি, কপালটা অ্যাশ কালার দিয়ে ভালো করে ছাই মেখে ওপরে সুন্দর কালার দিয়ে সাজানো, ডেকোরেটেড, অ্যান্ড তার ওপর নিচে বড় বড় দাড়ি, তো এই নিচে ঘন কালো দাড়ি, ওপরে এই ছাই মাখা কপাল, তার মাঝখানে দুটো চোখ। ভাবো, মানে দেখেই মনে হচ্ছে একটা দিব্য দৃষ্টি তার রয়েছে, তার একদম মানে দৈব কোনো জ্ঞান রয়েছে। তো বড় বড় ব্যাপার আর কি, লোকে দেখেই বিশ্বাস হয়ে যায় এবং তারা সহজেই তার কাছে চলে আসে হাত দেখানোর জন্য, নিজের ভবিষ্যৎ জানার জন্য। তো ভালো কথা, সেটা তো তার পক্ষেও খুব সুবিধাজনক। তার আগেই বললাম, পেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, না? প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাকে যদি দেখে তোমার ভক্তি হয় যে সেই প্রফেশনে ফিট, তবে গিয়ে তাকে ভালো লাগে বা কোনো একটা মানুষ তখন গিয়ে আর কি কথাবার্তা বাড়ায়। তো এরকমই একটা জিনিস ধরে নেওয়া যায়। To crown the effect, he owned a saffron-colored turban around his head. বাবা, আবার একটা স্যাফরন কালারের পাগড়িও পরে ফেলেছে। তো স্যাফরন কালার বুঝতেই পারছো, আমাদের পতাকাতেও রয়েছে, আমাদের রীতিনীতি অনেক কিছুতেই স্যাফরন কালার জড়িয়ে রয়েছে, জানোই, হিন্দু ধর্ম এই ওই। তো যাই হোক, সেই কালারের একটা টার্বান বা পাগড়ি মাথায় পড়ে। তো এই কালারগুলো মানুষকে খুব অ্যাট্রাক্ট করে।
দেখবে সাদা বস্ত্র, লাল বস্ত্র, এই গেরুয়া বস্ত্র, এই বস্ত্রগুলো কোথাও না কোথাও, জামা কাপড়গুলোর কালার কোথাও না কোথাও একটা সাত্ত্বিক ব্যাপারের সাথে জড়িয়ে রয়েছে, তাই না? মনে হয় যে একটা ধার্মিক লোক এইসব কালারের জামা কাপড় পরে। তুমি যদি এক্ষুনি একটা সবুজ কালারের জামা কাপড় পরে চলে যাও, কি একটা কালো কালারের জামা কাপড় পরে চলে যাও, বিশেষ করে হিন্দু ধর্মের ক্ষেত্রে হয়তো একটু মানুষ ভাবে বাবা এরকম পরে এলো। কিন্তু যখন তুমি এই ধরনের কালার পরছো তো লোকে ভাবছে বাবা খুব ধর্মের লোক, তো সে ভেতর থেকে সে যাই হোক না কেন কোথাও না কোথাও কিন্তু তাকে সেই কালারের জন্য, সে যে কালারের জামা কাপড় পরেছে সেটার জন্য কিন্তু তাকে একটু সম্মান দেওয়া হয়, তাই না? এই জন্য সবসময় দেখা যায় কিছু আমাদের আশেপাশে এরকম লোকেরা থাকে যারা হয়তো নেতা মন্ত্রী, দেখা যাচ্ছে তাদের নামে অনেক পুলিশ কেস রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু তারা সাদা জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, লোকে ভাবছে না খুব ভালো লোক। এইটা একটা ব্যাপার সবসময় চলে যাবে। ওই যে বললাম পেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। তো এই লোকটা নিজের শরীরকে সাজানোর ব্যাপারে, মানে তাকে যাতে সত্যি একটা দিব্য জ্ঞান যুক্ত জ্যোতিষী মনে হয়, সেই ব্যাপারে কিন্তু সে কোনো কমতি রাখেনি, সব কিছু কিন্তু সেজেগুজে বসে আছে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টক্স। তো মানুষজন তার প্রতি কেমন অ্যাট্রাক্টেড হয় ভাবো, যেরকম করে কোনো নতুন গাছ, মানে ডালিয়া ফুল বা কোনো ভালো ফুলের গাছের মধুর প্রতি মৌমাছি অ্যাট্রাক্টেড হয়, আকর্ষিত হয়, মধু খাবে বলে চলে যায়, সেরকম তার কাছেও ঝাঁকে ঝাঁকে লোক চলে আসে। এটাই ব্যাপার, যে মানুষের নিজের পার্সোনালিটি সুন্দর করে রাখার, এটাই কিন্তু একটা গুণ। তুমি যেই প্রফেশনেই থাকো সেই প্রফেশনে তোমাকে ফিট বসানোর জন্য নিজেকে চেষ্টা করতে হবে, রাইট? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে তুমি যাই বলো না কেন, আমি যদি একটা খুব বেসিক এক্সাম্পল দিই, একটা ভিখারি, একটা ভিখারি আছে, যেই ভিখারিটা হাত পা ভাঙা, যদি জিনিসটা কষ্টের, খারাপ লাগার, কিন্তু আমি উদাহরণ হিসেবে এই জন্যই বলছি, বুঝতে একটু সুবিধা হয়, যে তার হাত পা ভাঙা, কি চোখ নেই, তাকে তোমার সহজে অনেক দয়া হবে। কিন্তু কেউ যদি সুস্থ স্বাভাবিক দেখে মনে হয়, কিন্তু সে একটু ময়লা জামা কাপড় পরে জাস্ট ভিক্ষা চাইছে, তাকে কিন্তু দেখে মনে হবে কেন এই লোকটাকে কেন ভিক্ষা দেবো, সে তো জীবনে কোনো, তার তো সমস্যা নেই, সে তো দিব্যি খেতে পারে। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার, যে আমাকে দেখে কনভিনসিং লাগতে হবে। কোনো একটা মানুষকে দেখে যদি মনে হয় না এই প্রফেশনে ফিট নয়, তো কেন যাব? কোনো একটা ডাক্তারকে দেখে তোমার বেশ মনে হলো যে না লোকটা যেন কেমন খিটখিট করছে, বা লোকটা হয়তো পার্সোনাল হাইজিন মেনটেন করেনি, তোমার তাকে মনে হবে বাবা এই ডাক্তারের কাছে আমি যাবো, তারও অসুস্থ হয়ে যাবো। তো প্রত্যেকটা প্রফেশনেই কিন্তু যেই লোকটার কাছে তুমি যাচ্ছ, যে প্রফেশনের লোকের কাছে তুমি যাচ্ছ, তাকে যদি সেই প্রফেশনে ফিট না মনে হয়, মানুষ কিন্তু একটু জাজ করে, তাই না? আমরা সবাই জাজ করি, ঠিক ভুল সেটা পরের কথা, কাউকে জাজ করা ঠিক কি না ভুল সেটা প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু মানুষ কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে অন্যকে জাজ করার জন্য লেগে রয়েছে। তাই জন্য প্রত্যেকটা প্রফেশনের কিছু মানদণ্ড রয়েছে, সেটা মেনে চললে আশেপাশের লোকেরা আরও বেশি করে ইমপ্রেস হয়ে যায়, আরও বেশি করে আর কি তার কাছে যাওয়া শুরু করে। তো যাই হোক, লোকটা বসে কোথায়, এত কিছু তো সেজে গুজে নিয়েছে, লোকটা কি কোথায় বসে, তাদেরও তো একটা কাউন্টার দরকার, সব জায়গায় একটা সেন্টার দরকার। তো তখনকার দিনে, আগেকার দিনে বেশিরভাগ জ্যোতিষীরাই কিন্তু মাঠে ঘাটে কোনো গাছের তলায় এইভাবে বসতো, মানে এরকম এখনকার মতো এই বাবা সেই বাবা, হ্যাঁ, কেউ তো টিভি চ্যানেলে আসছে, কেউ বড় বড় জায়গায় সেন্টার খুলে বসছে, এখন এর মতো ব্যাপার ছিল না। তো কি বলছে, হি স্যাট আন্ডার দ্য বাউস অফ স্প্রেডিং ট্যামরিন ট্রি, একটা তেঁতুল গাছ ছিল বড় বিশাল, উইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। টাউন হল পার্ক নামে একটা পার্ক আছে বা মাঠ রয়েছে, সেখানেই তিনি একটা প্রকাণ্ড তেঁতুল গাছের তলায় বসে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ। তো বলছে দারুণ জায়গা দাদা, কোনো কথা নেই, সারা দিন একটা পার্ক মতো এরিয়া, বুঝতেই পারছো, হাজার হাজার লোক আসছে, আর অনেকেরই চোখ এই গাছের তলায় এই সুন্দরভাবে সজ্জিত আমাদের জ্যোতিষীর ওপর পড়ছে, এবং তারা সবাই এসে একবার করে চেষ্টা করে, দেখো ভবিষ্যৎ জানার ইচ্ছা কার না থাকে, কেউ যদি বলে দিতে পারে যে আজকে কালকে বৃষ্টি হবে কি না, তাহলে আমরা সেই হিসাবে প্রিপারেশন নিতে পারবো, কোথাও যাওয়ার থাকলে ছাতা নিয়ে যাব, কি খুব বৃষ্টি হলে যাবোই না, তাই না? আর সবার আগে মনে একটা আনন্দ হবে, এই যে গরম পড়েছে চারিদিকে, তো সবাই ভবিষ্যৎ জানতে চায়। এবার কিছু প্রেডিকশান সায়েন্সের সাথে হয়তো আমরা পাই, সায়েন্সকে কাজে লাগিয়ে, টেকনোলজিকে কাজে লাগিয়ে, আর কিছু জিনিস যেটা হয়তো জানা সম্ভব নয় তবুও মানুষের আশা থেকে যায়, এইসব জ্যোতিষীরা হয়তো সেটারই কিছুটা ফায়দা নেয় বলা চলে, তারা মানুষকে কিছুটা বোকা বানিয়ে আবার হয়তো কিছুটা ঠিক ইনফরমেশান দিয়ে মানুষের কাছে মন জয় করে এবং নিজের ইনকামও করে। তো ভালো কথা। তো এই যে জায়গাটায় বসছে, এই জায়গাটা তাহলে ওর কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এখান থেকে অনেক কাস্টমার আসে। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্ট অল অ্যালং ইটস ওয়ে। তো কী বলছে, এই যে মাঠটা
পার্কটা, পার্কের কথা বলছি, পার্কে কিন্তু শুধুই যে ও বসে আছে এরকম নয়, পার্কে তো অনেক কিছুই বসতে পারে, বাদাম ভাজা, ছোলা ভাজা, ফুচকা, আলু কাবলি, যা যা বসে দেখো কী কী বসছে, মেডিসিন সেলস বাবা, ওষুধের দোকান। তো ওষুধের দোকানে ওখানে আজ বসেছে কেন, তখনকার দিনে আগেও বলেছি এত দোকানপাট নিয়ে সবাই বিজনেস করতে পারতো না, হকারি জিনিসটা আরও বেশি ছিল, এখনও রয়েছে, আগে আরও বেশি ছিল। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, দেখো হার্ডওয়্যার পাওয়া যাচ্ছে, জাঙ্ক মানে কিছু বলে না চোরাই মাল কম দামে পাওয়া যাচ্ছে, এরকম কিছু লোক বসেছে, কম দামে কোনো হাঁড়ি পাতিল, এরকম কোনো লোহা লক্করের জিনিসপত্র বিক্রি করছে, কেউ ম্যাজিশিয়ান বসে ম্যাজিক দেখাচ্ছে, কেউ আবার অকশন করছে, চিপ ক্লথ খুব কম দামে জামাকাপড় বিক্রি করছে, এবং সেগুলো করেই সারাদিনে তারা প্রচুর টাকা বিজনেস করে ফেলছে, হু ক্রিয়েটেড ইনাফ ডেন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। তো সারাদিন সত্যি কথা বলতে এরকম লোকেরা, ম্যাজিশিয়ান, কেউ জামাকাপড় বিক্রি করছে, কেউ মেডিসিন বিক্রি করছে, তারা কিন্তু যথেষ্ট কাস্টমার ডেকে নিচ্ছে ওখান থেকে, কেন জায়গাটা ভালো, আগেই বলেছে। নেক্সট টু হিম ইজ আ vociferousness came a vendor of fried groundnuts who gave his ware a fancy name each day, calling it Bombay ice cream one day, and on the next Delhi almond, and on the third Raja's delicacy. বাবা, এখানে একটা আরও বেশ বুদ্ধিমান একজন ব্যবসায়ী রয়েছে, সে আবার কী বিক্রি করে, বাদাম বিক্রি করে, সেই বাদামের আবার সে এক একদিন এক এক রকম নাম দেয়। তো এখানে দেখো ভসিফেরাসনেস বলে ওয়ার্ডটাকে আমরা মার্ক করেছি, ভসিফেরাসনেসের সুন্দর একটা মানে আছে, মানে কি নয়েজিলি আউটক্রাইং, দেখো সুন্দর করে আমরা এখানে বলেছি, প্রত্যেকটা মিনিং আমি যথেষ্ট চেষ্টা করছি দিয়ে দেওয়ার। তো এই ভসিফেরাসনেস কথার মানে হচ্ছে গিয়ে খুব জোরে জোরে আওয়াজ করা, যেটা হয় আর কি, হকার একটু জোরে জোরে ডাক দিয়ে লোকজনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, তাদের যাতে জিনিসটা বিক্রি হয়। তো যাই হোক, সেই হকার আবার কেন এত নাম করছে, তার কারণ হচ্ছে সে যে বাদাম বিক্রি করে, সেই বাদামগুলোর আবার এক একদিন এক রকম নাম দেয়। দেখবে কিছু মানুষ যখন সেল করে, তারা সেলটাকে সত্যি একটা আর্টের মতো করে, আমরা কখনো বাসে ট্রামে ট্রেনে দেখে থাকতে পারবো, কিছু মানুষ এত সুন্দর করে একটা খুব মামুলি জিনিস বিক্রি করছে, কিন্তু সেটা দেখে লোকে তার কথা বলা দেখে বা এত মজাদার কিছু বলে সে প্রেজেন্ট করছে জিনিসটাকে, লোকে বলছে যাই একটা কিনেই নি। তো এইখানেও সেই জিনিসটাই দেখা যাচ্ছে, এই ভেন্ডার যে গ্রাউন্ডনাট বিক্রি করে, এই হকার, সে কী নাম দিচ্ছে, একদিন নিজের গ্রাউন্ডনাটের বা বাদামের একদিন নাম দিচ্ছে বম্বে আইসক্রিম, পরদিন আবার নাম দিচ্ছে দিল্লি আমন্ড, দিল্লির নাকি এটা আমন্ড, আমন্ড মানে বুঝতেই পারছেন বড় বড় যে আমাদের বাদামগুলো থাকে, সেই। আবার কোন দিন বলছে রাজাস ডেলিকেসি, রাজাদের খাবার। তো ছোটোখাটো না, মানুষ একটু হাইফাই নাম শুনলে, সুন্দর নাম শুনলে কিন্তু এগিয়ে যায় না যে কোনো জিনিসই, খুব মামুলি জিনিসকে যখন সুন্দর করে ব্র্যান্ডিং করানো হয়, এই যে এখন চারিদিকে খুব বেশি করে ফুড ব্লগিং চলে, এটা ওটা চলে, এতে কী হয়, হয়তো খুব মামুলি জিনিস, তোমার বাড়ির পাশেও হয়তো ভালো খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু তোমার মনে হচ্ছে না ওই জায়গায় যেহেতু ভিডিও করেছে, সুন্দর করে দেখিয়েছে, তাহলে ওই জায়গার জিনিসটা বোধহয় বেশি ভালো, গিয়ে দেখলে যে না ওই সেই একই জিনিস, কিন্তু ওই আর কি, আমরা সাজানো গোছানো ব্যাপারটাকে খুব পছন্দ করি, যে কোনো জিনিসকে সাজিয়ে গুছিয়ে প্লেটে দিলে সেটার একটা মাহাত্ম্য বেড়ে যায়, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড পিপল ফ্লক টু হিম। তাই হচ্ছে যে লোকটা এত সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকছে, এক একদিন গ্রাউন্ডনাটের এক এক রকম নাম দিচ্ছে, বাদামের, তো লোকে কিন্তু ঠিক ঠিক করছে তার আশেপাশে। আ কনসিডারেবল পজিশন অফ দ্য ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, আর অ্যাস্ট্রোলজারের সামনেও বেশ ভালো ভিড় আছে, এরকম নয় যে শুধু বাদামই খাচ্ছে লোকে, ভবিষ্যতেও তো জানতে হবে, শুধু বাদামকে টাইম নষ্ট করলে হবে। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. তো অ্যাস্ট্রোলজার আবার কী বুদ্ধিমান দেখো, সে নিজে আবার আলো টালোও জ্বালায় না, এক তো গাছের নিচে বসেছে, ফ্রি জায়গা, দুই তার দেখো কোনো ইনভেস্টমেন্টও বিশেষ নেই, না আলো জ্বালাতে হচ্ছে, না পাখা লাগাতে হচ্ছে, প্রকৃতির হাওয়া পাচ্ছে, আলোটাও কী পাচ্ছে, গ্রাউন্ডনাট যে বিক্রি করছে, তো গরম গরম ভাজা বাদাম বিক্রি করছে, সেই ভাজা বাদামের ওখানে একটা আলো জ্বালানো রয়েছে ছোট, সেই আলোতেই তারও কাজ হয়ে যাচ্ছে।